দুপুরের চিলচিলে রোদে ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ সেই বিশাল মাঠে সন্নাটা ছড়িয়েছিল। সেখানে উপস্থিত শত শত লোকের শ্বাস আটকে ছিল। মঞ্চে বড় বড় মন্ত্রী, বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নামী লোকেরা বসেছিল, কিন্তু সকলের চোখ সামনে রাখা সেই বিশালকায় কালো রঙের দানব সদৃশ ইঞ্জিনের ওপর নিবদ্ধ ছিল। এটি কোনো সাধারণ মেশিন ছিল না, বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল, যা তৈরি করতে পুরো ৫ বছর এবং ৫০০ কোটি রুপি খরচ হয়েছিল। আজ এর উদ্বোধন ছিল, কিন্তু আফসোস, গত ১৫ মিনিট ধরে এই ইঞ্জিন স্টার্ট হওয়ার নামই নিচ্ছিল না। প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাহিল বর্মার ঘাম ছুটছিল। তাদের দামি স্যুট এখন ঘামে ভিজে গিয়েছিল। তারা তাদের ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিল, কিন্তু স্ক্রিনে শুধু এরার ব্লিঙ্ক হচ্ছিল। সাহিল তাদের টিমের ওপর চেঁচাল, তোমাদের বোঝা যাচ্ছে না? যদি এটি পরের ২ মিনিটে চালু না হয় তাহলে আমাদের কোম্পানির সুনাম মাটিতে মিশে যাবে। চেক করো, ফুয়েল লাইনে সমস্যা আছে নাকি সার্কিটে। তাদের টিমের জুনিয়র ইঞ্জিনিয়ার ঘাবড়াহটে এদিক ওদিক ছুটছিল, কিন্তু মেশিনটা যেন টস থেকে মস হচ্ছিল না। সেই ভারী উত্তেজনার মাঝে কেউ খেয়াল করেনি যে নিরাপত্তা ঘেরার একটা ভাঙা জালি দিয়ে একটা ১২ বছরের ছেলে ভিতরে প্রবেশ করেছিল। তার নাম বীরজু ছিল। শরীরে ছেঁড়া পুরনো কাপড়, যাতে গ্রিস এবং কালির দাগ লেগেছিল, এবং কাঁধে একটা ময়লা কুচকুচে থলে, যাতে কাবার ভরা ছিল। বীরজু কচরা বিনত, কিন্তু তার চোখে কচরার জন্য নয়, বরং মেশিনের জন্য একটা অদ্ভুত চকচকে ছিল। বীরজু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের কাছে এগোল। তাকে বড় বড় ডিগ্রি বা কোডিংয়ের বোঝা ছিল না, কিন্তু সে মেশিনের ধড়কন অনুভব করতে পারত। সে তার চোখ বন্ধ করল এবং সেই হালকা সুসসুস শব্দ শুনল, যা ইঞ্জিনের পেছনের অংশ থেকে আসছিল। সেই শব্দ এত নিচু ছিল যে শোরগোল এবং ইঞ্জিনিয়ারদের চেঁচামেচিতে কারো কানে পড়ছিল না, বীরজু ছাড়া। সে তার থলে নিচে রাখল এবং ইঞ্জিনের সেই অংশের দিকে যেখান থেকে শব্দ আসছিল। সেখানে একটা ছোট ভাল্ভ ছিল যা কাঁপছিল। বীরজু তার পকেট থেকে একটা পুরনো মরচে ধরা পানা বের করল। তার হাত যেইমাত্র সেই ভালভের দিকে এগোল, পিছন থেকে একটা গর্জনকারী শব্দ এলো। এই ছেলে, কি করছিস সেখানে? এটি সাহিল বার্মার শব্দ ছিল। সে দৌড়ে এলো এবং বীরজুকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিল। বীরজু লড়খড়িয়ে তার নিজের থলে উপর পড়ল। সাহিলের চোখে রাগ এবং ঘৃণা ছিল। সে বীরজুর ময়লা কাপড় এবং তার কালো হাত দেখল এবং চেঁচাল, তোকে জানাও আছে এটি কি? এটি ৫০০ কোটির ইঞ্জিন, কোনো খেলনা নয়। খবরদার যদি এটিকে হাত লাগিয়েছিস, তোর পুরো খানদানের উপার্জনও এর একটা যন্ত্রাংশ কিনতে পারবে না। ভিতরে কয়েকজন হেসে উঠল। নিরাপত্তাকর্মীরা বীরজুকে ধরে নেবার জন্য দৌড়ালো, কিন্তু বীরজু ভয় পেল না। সে ধুলো ঝাড়তে উঠে দাঁড়ালো এবং বড় নির্দোষতায় বলল, সাহেব, সেই মেশিন শ্বাস নিতে পারছিল না। তার গলায় হাওয়া আটকে ছিল। যদি সেই নাট না কষা হয় তাহলে এটি কখনো চলবে না। সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল। গ্রাম্য কোথাকার, তুই আমাকে শেখাবি? আমি অক্সফোর্ড থেকে পড়ে এসেছি। বের করে নাও এটিকে এখান থেকে। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বীরজু নিরাপত্তা কর্মীদের পৌঁছানোর আগেই দ্রুত লাফ দিল। এর আগে যে সাহিল তাকে আবার থামাতে পারে, বীরজু তার পানা সেই ছোট ঢিলা নাটে আটকে দিল এবং পুরো শক্তি দিয়ে তাকে আধা ইঞ্চি ঘুরিয়ে দিল। একটা মুহূর্তের জন্য সন্নাটা ছড়িয়ে পড়ল। সাহিল তাকে মারার জন্য হাত তুলতে যাচ্ছিল যে হঠাৎ থ্রম নাটিতে কম্পন হল। সেই বিশালকায় ইঞ্জিন একটা সিংহের মতো গর্জন করে উঠল। রোটরগুলো ঘুরতে লাগল এবং মিটারের সুই 0 থেকে সোজা সর্বোচ্চে পৌঁছে গেল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল। ইঞ্জিনের গর্জনের সাথে সেখানে উপস্থিত ভিড় হাততালি বাজাতে শুরু করল। মন্ত্রীজি এবং বিদেশি অতিথিদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। যে উত্তেজনা কিছু মুহূর্ত আগে বাতাসে জমা হয়েছিল, সেটা সেই ইঞ্জিন চালু হওয়ার সাথে অদৃশ্য হয়ে গেল। সাহিল বার্মা, যে একটা মুহূর্ত আগে লজ্জায় মাটিতে গেড়ে যাচ্ছিল, সে গিরগিটের মতো তার রং বদলে ফেলল। সে তুরন্ত তার কোটের বোতাম ঠিক করল, মুখে একটা বিজয়ী হাসি আটকে দিল এবং ভিড়ের দিকে হাত নাড়িয়ে এমন অভিবাদন গ্রহণ করল যেন এই অলৌকিকতা তারই আঙুলের কাজ। সে মাইক হাতে নিল এবং ভারী শব্দে বলল, দেবী এবং সজ্জনেরা, ক্ষমা করুন। এটি একটা খুবই জটিল প্রযুক্তিগত সমস্যা ছিল, যাকে ন্যানো প্রেশার ফ্লাকচুয়েশন বলে। সাধারণ মানুষ এটি বুঝতে পারে না, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার কাবিল টিম এটিকে সেকেন্ডে সুলিছিয়ে দিয়েছে। ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই সেরা নমুনা এখন আপনাদের সামনে। ভিড় আবার জোরে হাততালি বাজাল। হাততালির সেই গড়বড়াহটে কেউ সেই ছোট ছেলে বীরজুর দিকে তাকালো না, যাকে এখন দুটো হট্টাকট্টা নিরাপত্তাকর্মী পিছন থেকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। বীরজুর চোখ এখনও সেই চলা ইঞ্জিনের ওপর নিবদ্ধ ছিল। তাকে না হাততালি চাই, না ইনাম। তার চোখে একটা অদ্ভুত সুখ ছিল, যেন কোনো ডাক্তার তার রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করে।
তাকে শুধু এই কথার খুশি ছিল যে মেশিনটা এখন ব্যথায় নেই। নিরাপত্তা কর্মীরা তাকে মূল গেটের দিকে ধাক্কা দিল। চল ভিখারি, তোর হিম্মত কি করে হলো ভিতরে আসার? যদি সাহেব পুলিশ ডেকে থাকত তাহলে পুরো জীবন জেলে পচত। একটা গার্ড তার পিঠে জোরে ধাপ্পা মারল। বীরজু লড়খড়ালো এবং তার হাত থেকে তার থলে ছুটে গেল। তাতে রাখা অল্প স্বল্প কাবাড়, লোহার টুকরো, পুরনো তার এবং প্লাস্টিকের বোতল মাটিতে ছড়িয়ে পড়ল। সে ঝুঁকে তার জিনিসপত্র গুছাতে যাচ্ছিল যে তখনই একটা গম্ভীর এবং কড়া শব্দ গুঞ্জরিত হল, থামো। এই শব্দ এত প্রভাবশালী ছিল যে নিরাপত্তা কর্মীরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে গেল। মঞ্চে দাঁড়ানো সাহিল বড়বার মুখের হাসি একটা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ভিআইপি সেকশন থেকে উঠে একটা বুড়ো ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে আসছিল। সাদা কুর্তা পায়জামা, চোখে মোটা চশমা এবং হাতে একটা সাধারণ ছড়ি। এরা ছিল ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক শেঠ গিরধারীলাল। তিনি খুব কম কথা বলত, কিন্তু যখন বলত তাহলে পুরো শহর শুনত। শেঠজি সোজা সাহিলের কাছে নয়, বরং সেই কাবাড়ি ছেলের কাছে পৌঁছাল। তিনি নিরাপত্তা কর্মীদের হাতের ইশারায় দূরে সরে যেতে বলল। সাহিল ঘাবড়াতে দৌড়ে তাদের কাছে এলো। স্যার, আপনি চিন্তা করবেন না, এটা শুধু একটা আওয়ারা ছেলে। কাবাড় বিন্ত চুরি করার উদ্দেশ্যে ভিতরে ঢুকে পড়েছিল এবং মেশিনে ছেঁড়াছেড়ি করছিল। আমি সিকিউরিটিকে বলে দিয়েছি এটিকে পুলিশের হাতে তুলে দেব। গিরধারীলাল সাহিলের কথা এমন অগ্রাহ্য করল যেন সেখানে কেউ কথা বলেনি। তিনি তার ছড়ি দিয়ে বীরজুর ছড়ানো কাবাড়ের থলের দিকে ইশারা করল এবং তারপর সাহিলের চোখে চোখ রেখে বলল, চুরি করতে আসা যান বাঁচাতে পালায়। সাহিল, মেশিন ঠিক করতে থামে না এবং একটা চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যা বলা তোমাকে শোভা দেয় না। আমি নিজের চোখে দেখেছি যে ইঞ্জিনকে স্টার্ট করেছে। সাহিলের পায়ের নিচে মাটি সরে গেল, তার গলা শুকিয়ে গেল। স্যার, সেটা তো শুধু সংযোগ ছিল। শেঠজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বীরজুর সামনে সেই ধুলো এবং গ্রিসে মাখা ছেলের সামনে হাঁটু গেড়ে বসল। এটা দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল। কোটি কোটির মালিক একটা কচরা বিন্তর সামনে বসেছিল। গিরধারীলাল নরম করে জিজ্ঞাসা করল, বাবু, তোমাকে কি করে জানা গেল যে সেই নাট ঢিলা ছিল? সেখানে তো কম্পিউটারও ফেল হয়ে গিয়েছিল। তুমি তো পড়াশোনা করা মনে হচ্ছে না। বীরজু তার ময়লা শার্ট দিয়ে নাক থেকে বয়ে যাওয়া নাক পোছালো এবং বড় নির্দোষতায় বলল, বাবুজি, আমাকে পড়তে আসে না, কিন্তু যখন আমার মা চুলোয় ফুঁক মারে এবং যদি কাঠ ভিজে থাকে তাহলে আগুন ধরে না, শুধু ধোঁয়া দেয়। এই বড় ইঞ্জিনও সেটাই করছিল। হাওয়া ভিতরে যাচ্ছিল কিন্তু বাইরে বেরোচ্ছিল না, সেটা কাঁপছিল, যেন তার দম আটকে যাচ্ছে। আমি শুধু তার গলার নল ঢিলা করে দিয়েছি যাতে সে শ্বাস নিতে পারে। শেঠ গিরধারীলালের মুখে একটা মন্দ হাসি ভেসে উঠল। তিনি বীরজুর ময়লা এবং গ্রিসে মাখা কাঁধে হাত রাখল এবং দাঁড়িয়ে সাহিলের দিকে তাকাল। তাদের চোখে এখন নর্মতা নয়, বরং একটা অঙ্গারের মতো চকচকে ছিল। শোনো তোমরা সাহিল, শেঠজির শব্দ শান্ত ছিল, কিন্তু তাতে পাহাড়ের মতো ভারিত্ব ছিল। তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের মোটা মোটা বই পড়েছ, কিন্তু এই ছেলেটা প্রয়োজনের বই পড়েছে। তোমরা মেশিনকে শুধু একটা লোহার কাঠামো মনে করেছ এবং এটি তাকে একটা জীবিত প্রাণীর মতো অনুভব করেছে। এটাই ফারাক একটা চাকর এবং একটা মালিকের চিন্তাভাবনায়। সাহিলের মুখ অপমানে কালো হয়ে গেল। ছবির মিডিয়ার ক্যামেরা এখন তার জায়গায় সেই ছেঁড়া ছেলের ওপর জুম করছিল। তার অপমান তাকে সহ্য হল না। সে দাঁত পিষে বলল, স্যার, আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। এটি শুধু একটা তুক্কা ছিল, একটা অপরা কবাড়ি যাকে না ওমের নিয়ম জানা, না থার্মোডাইনামিক্স। সে আমার টিমের অংশ হতে পারে না। এটি ইন্দ্রপ্রস্থ পাওয়ার, কোনো অনাথ আশ্রম নয়। শেঠজি সাহিলকে হাতের ইশারায় চুপ করালো এবং তার পকেট থেকে একটা সোনার মুদ্রা বের করে বীরজুর হাতে রাখল। তারপর তিনি সকলের সামনে ঘোষণা করল, আজ থেকে এই লড়কা বীরজু এই প্ল্যান্টের স্পেশাল ট্রেনিং স্কিমে থাকবে। এর সব খরচ, পড়াশোনা এবং থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে। ভিড় অবাক হয়ে গেল। একটা কবাড়ি এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে কাজ করবে, কিন্তু বীরজু খুশি হবার বদলে ঘাবড়ে গেল। সে সেই সোনার মুদ্রা ফিরিয়ে শেরজির দিকে এগিয়ে দিল এবং তার কবাড়ের থলে শক্ত করে ধরল। তার শব্দ কাঁপছিল। না না মালিক, আমাকে মাফ করুন, আমাকে চাকরি চাই না। শেরজি অবাক হয়ে গেল। কেন বাবু? এখানে তোমাকে ভালো ঘর মিলবে, ভালো খাবার মিলবে, সম্মান মিলবে, তুমি মানা করছো কেন? বীরজুর চোখে জল ছলকে উঠল। সে ধীরে স্বরে বলল, বাবুজি, যদি আমি এখানে চাকরি করতে লাগি তাহলে আমার মায়ের কি হবে? সে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। প্রতিদিন সন্ধ্যায় আমি এই কবার বিক্রি করে যে 150 টাকা নিয়ে যাই, সেটা থেকেই তার ওষুধ এবং 2টো রুটি আসে। যদি আমি এখানে থেকে যাই তাহলে আজ রাতে আমার মা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে। আমাকে যেতে দিন,
আমাকে প্লাস্টিকের বোতল পেতে হবে। এটা শুনে সেখানে উপস্থিত অনেক লোকের হৃদয় পিঘলে গেল। এখানে কোটি কোটির কথা হচ্ছিল এবং সেই ছেলেকে শুধু তার মায়ের 2টো রুটির চিন্তা ছিল। সাহিল মুখ বেঁকিয়ে বলল, দেখুন স্যার, এর চিন্তাভাবনাই কচরার মতো। এটি অফিসার হবার যোগ্য নয়। তখনই শেঠ গিরধারী লাল বীরজুর মাথায় হাত বুলাল এবং আবেগপ্রবণ হয়ে বলল, বীরজু, আজ থেকে তোমার মায়ের ওষুধ এবং রুটির দায়িত্ব আমার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ রাতে তোমার মা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে না। কিন্তু বদলে তোমাকে আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। তুমি তোমার এই কলা, এই হুনরকে মরতে দেবে না। তুমি শিখবে, পড়বে এবং একদিন বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে। মঞ্জুর? বীরজু শেরজির চোখে তাকাল। তাকে সেখানে দয়া নয়, বিশ্বাস দেখা গেল। সে ধীরে মাথা নাড়ল। সাহিল বর্মা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মুষ্টি শক্ত হয়ে গিয়েছিল। তাকে মনে হচ্ছিল যে একটা ময়লা ছেলে তার সাম্রাজ্যে ফাঁক করে দিয়েছে। সে মনে মনে কসম খেল, বুড়োটা পাগল হয়ে গিয়েছে, কিন্তু আমি এই কবাড়িকে ইঞ্জিনিয়ার তো দূর, চপরাশিও হতে দেব না। এটিকে আমি এমন লাথি মারব যে এটা ফিরে সেই কচরার ঢিবিতে পড়ে যাবে যেখান থেকে এটা এসেছে। বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হলো, কিন্তু তাকে জানা ছিল না যে মেশিন ঠিক করা সহজ, কিন্তু মানুষের ঘৃণা সামলানো খুব কঠিন। তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। 6 মাস কেটে গিয়েছে। বীরজুর জীবন পুরোপুরি বদলে গিয়েছে, কিন্তু মুশকিল কমার বদলে আরও বেড়ে গিয়েছে। ছেঁড়া পুরনো কাপড়, রেডিওর জায়গায় এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম ছিল এবং কভারের থলে জায়গায় পিঠে বইয়ের ভারী ব্যাগ। কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই চকচকে দুনিয়া বীরজুর জন্য কোনো জেলের চেয়ে কম ছিল না। সমস্যা মেশিন নয়। সমস্যা ছিল ভাষা। বীরজুকে মেশিনের ভাষা তো আসত, কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার ওপর দিয়ে চলে যেত। ক্লাসরুমে যখন প্রফেসর জটিল ডায়াগ্রাম তৈরি করত এবং ইংরেজিতে লেকচার দিত, তাহলে বীরজু শুধু শূন্যতায় তাকিয়ে থাকত। বাকি ট্রেনি ইঞ্জিনিয়ার যারা বড় বড় কলেজ থেকে এসেছে তাকে অপরা মেকানিক বলে টিটকিরি দিত। সাহিল বর্মা বীরজুর জীবন নরক করে রেখেছিল। সে জেনে শুনে বীরজুকে সকলের সামনে ইংরেজিতে প্রশ্ন করত এবং যখন বীরজু উত্তর দিতে পারত না, তাহলে পুরো ক্লাস হেসে উঠত। সাহিল প্রায় বলতো, কচরার ঢিবি থেকে হীরা বের হয় না, শুধু দুর্গন্ধ আসে। বীরজু চুপচাপ সব সহ্য করত, কারণ তাকে শেঠজির প্রতিশ্রুতি এবং তার মায়ের মুখ মনে থাকত। একদিন সাহিল বীরজুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পাকা ব্যবস্থা করে ফেলল। প্ল্যান্টের একটা খুব দামি ইলেকট্রনিক হাইড্রোলিক কন্ট্রোল ইউনিট, যা জার্মানি থেকে মঙ্গানো হয়েছিল, শর্ট সার্কিটের কারণে পুড়ে গিয়েছিল। কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল। নতুন মঙ্গাতে মাস লাগত এবং কোটি কোটির ক্ষতি হতো। সাহিল বীরজুকে সকলের সামনে ক্যান্টিনে নিয়ে গেল এবং সেই পোড়া কালো হয়ে যাওয়া সার্কিট বোর্ড তার সামনে ছুঁড়ে দিল। কেন মিস্টার জিনিয়াস? সাহিল ব্যঙ্গ করে বলল, তুমি তো পড়াশোনা ছাড়াই মেশিন ঠিক করে দাও না। এটা নাও, যদি কাল সকাল পর্যন্ত তোমরা এটিকে চালু করে দাও, তাহলে আমি মেনে নেব যে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য, এবং যদি না করতে পারো তাহলে তোমার থলে বিছানা তুলে নাও এবং চিরকালের জন্য এখান থেকে চলে যাও। মঞ্জুর চ্যালেঞ্জ? সেখানে উপস্থিত সকলে জানত যে এটা অসম্ভব। সেই বোর্ড পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল, কিন্তু বীরজু সেই পোড়া বোর্ড তুলল, তাকে শুকল এবং ধীরে বলল, মঞ্জুর সাহেব। সাহিল হেসে সেখান থেকে চলে গেল, এটা ভেবে যে কাল সকালে বীরজুর বিদায় পাকা। রাত গভীর হয়ে গেল। হোস্টেলের ঘরে বীরজু একা ছিল। তার কাছে না জার্মানির স্পেয়ার পার্টস ছিল, না হাইটেক যন্ত্র। সে তার পুরনো কভারের থলে খুলল। যেটা সে এখনও লুকিয়ে রেখেছিল। তাতে পুরনো রেডিও, ট্রানজিস্টার, ভাঙা খেলনার মোটর এবং তামার তার ছিল। বীরজু জানত যে সে সেই বোর্ডকে বইয়ের উপায়ে ঠিক করতে পারবে না। তাকে তার কাবারি মাথা লাগাতে হবে। পুরো রাত তার টেবিলে সোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠতে থাকল। তার চোখে ঘুম ছিল না, শুধু জুনুন ছিল। সে পোড়া পথগুলোকে তামার তার দিয়ে বাইপাস করল। বিদেশি ট্রানজিস্টরের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটার লাগাল। সেই সার্কিট এখন কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয়, বরং তারের একটা কুৎসিত জাল মনে হচ্ছিল। সকাল হল। সাহিল বর্মা তার চামচা ইঞ্জিনিয়ারদের সাথে ল্যাবে প্রবেশ করল। সে দেখল যে বীরজু টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে এবং সেই কুৎসিত সার্কিট বোর্ড সামনে রাখা। সাহিল জোরে হাততালি দিল। ওঠো কাবারি, বিদায়ের সময় হয়েছে। আমি আগেই বলেছিলাম,
এটা রকেট সায়েন্স, কাচরা বিনা নয়। বীরজু হড়বড় করে উঠল। তার চোখ লাল ছিল। সে কিছু না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ড মূল মেশিনে কানেক্ট করে দিল। সাহিল হাসল। এটা কি, পাখির বাসা বানিয়েছিস? এটা মেশিনকে বিস্ফোরণ করে দেবে পাগল। সে সুইচ বন্ধ করার জন্য এগোলেও যে বীরজু পাওয়ার বোতাম চাপল। যেইমাত্র বীরজু বোতাম চাপল, ল্যাবে একটা মুহূর্তের জন্য গভীর সন্নাটা ছড়িয়ে পড়ল। সাহিলের মুখে একটা কুটিল হাসি ছিল। সে সেই কুৎসিত সার্কিট ফাটার অপেক্ষা করছিল। কিন্তু তখনই বিপ বিপ বিপ, মেশিনের প্যানেলে লাগানো লাল আলোগুলো হঠাৎ সবুজ হয়ে গেল। স্ক্রিনে ডেটা দ্রুত ছুটতে লাগল। সেই মৃত মেশিন যাকে জার্মানি ইঞ্জিনিয়াররাও অনলাইনে ঠিক করতে পারেনি। বীরজুর কভারের টুকরো এবং পুরনো তারের জাল থেকে জীবিত হয়ে উঠল। সাহিল ছো মেরে মনিটর দেখল। ভোল্টেজ একদম স্থির ছিল। তাপমাত্রা স্বাভাবিক ছিল। মেশিন আগের চেয়েও আরও সুচারুভাবে চলছিল। সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ছাত্রদের মুখ খোলা থেকে খোলা রয়ে গেল। সাহেল তার চোখে বিশ্বাস করতে পারছিল না। সে চেঁচিয়ে বলল, এটা অসম্ভব, এই রিডিং ভুল, তুমি সেন্সরে ছেঁড়াছেড়ি করেছ নিশ্চয়ই। বীরজু শান্তভাবে উত্তর দিল, সাহেব, বিদ্যুৎকে না জার্মানির ভাষা আসে, না সে সৌন্দর্য দেখে। তাকে তো শুধু বয়ে যাওয়ার জন্য পথ চাই। আপনি যে পথ তৈরি করেছিলেন সেটা নাজুক ছিল। আমি যে পথ তৈরি করেছি সেটা তামার, এবং তামা কখনো ধোঁকা দেয় না। সাহিলের কাছে বলার কোনো শব্দ ছিল না। তার হার, সেটাও একটা অপরা কবারির হাতে, তার অহংকারে কোনো চরের চেয়ে কম ছিল না। সে দাঁত পিষে বীরজুকে ঘুরে তাকাল এবং পা ঠুকে ল্যাব থেকে বেরিয়ে গেল। কিন্তু যেতে যেতে তার চোখের যে ঘৃণা ছিল সেটা বলছিল যে এই খেল এখনও শেষ হয়নি। সেই রাতে সাহিল তার কেবিনে মদ খাচ্ছিল। তার মাথা কোনো বিষাক্ত সাপের মতো ফনা মেলে বসেছিল। তাকে বোঝা গিয়েছে যে বীরজুকে প্রযুক্তিগত চ্যালেঞ্জে হারানো কঠিন, কারণ সেই ছেলের কাছে বইয়ের জ্ঞান নয়, বরং একটা দৈব প্রতিভা আছে। লোহাকে লোহা দিয়ে কাটা যায় না। সাহিল বড় বড় করে নিজেকে বলল, এটাকে কাটতে জং চাই, এবং বীরজুর জীবনে সেই জং হল তার অপরাতা। পরের সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন হতে চলেছে। এটা কোম্পানির জন্য খুব বড় দিন ছিল। সাহিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে পরের দিন বীরজুকে তার অফিসে ডাকল। এবার সাহিলের মুখে রাগ নয়, বরং একটা মিষ্টি কিন্তু মিথ্যা হাসি ছিল। বীরজু, সাহিল বড় স্নেহ করে বলল, তুমি কাল অলৌকিক করেছ। আমি শেঠজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি। আমার মনে হয় যে আমি তোমাকে চিনতে ভুল করেছি। বীরজু যে সর্বদা সরলতা পছন্দ করত, সাহিলের চাল বুঝতে পারল না। তাকে মনে হলো যে সাহেবের হৃদয় বদলে গিয়েছে। সে হাত জোর করে বলল, ধন্যবাদ সাহেব। সাহিল টেবিল থেকে একটা ফাইল তুলল এবং বীরজুকে দিল। দেখো বীরজু, এখন তুমি ট্রেনি নও, বরং আমাদের টিমের অংশ। কাল অডিট আছে এবং আমাদের সেক্টর 4-এর কুলিং চেম্বারের পরিষ্কার করতে হবে। সেখানে একটা বড় লাল ভালভ আছে। তাকে খুলে ভিতরের চাপ কমাতে হয়। বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত। তুমি কি এই কাজ করবে? বীরজু তা গুরুত্ব অনুভব করল। সে তুরন্ত মাথা নাড়ল। জি সাহেব, আমি এখনই যাই। সাহিল তাকে যাওয়ার ইশারা করল। যেই মাত্র বীরজু বাইরে বেরোল, সাহিল হাসতে হাসতে হাসল। যাও বাবু যাও, তোমাকে মেশিন চালাতে আসে কিন্তু পড়তে আসে না। আসলে সেক্টর 4-এর সেই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটা বড় সতর্কতা লেখা ছিল, ডেঞ্জার, ডু নট ওপেন ভালভ উইদাউট শটিং ডাউন পাওয়ার, ফেটাল স্টিম রিলিজ। বিপদ, বিদ্যুৎ বন্ধ না করে ভালভ খুলবেন না, প্রাণঘাতী ভাপ বের হতে পারে। সাহিল জেনে শুনে বীরজুকে পাওয়ার বন্ধ করার আদেশ দেয়নি। তাকে জানা ছিল যে বীরজু সেই বোর্ড পড়তে পারবে না, এবং যেই মাত্র সে ভালভ ঘুরাবে, শত শত ডিগ্রি গরম ভাপের ফোয়ারা সোজা তার মুখে আসবে। এটা দুর্ঘটনা নয়, বরং একটা চিন্তাভাবিত হত্যার ষড়যন্ত্র ছিল। বীরজু খুশি খুশি তার পুরনো পানা স্ক্রুড্রাইভার নিয়ে সেক্টর 4-এর দিকে এগোল। তাকে কি জানা ছিল যে সে তার মৃত্যুর দরজায় দস্তক দিতে যাচ্ছে? সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছাল। সেখানে লাল রঙের বড় সতর্কতা বোর্ড লাগানো ছিল, যাতে একটা খুলি এবং হাড়ের চিহ্ন তৈরি ছিল। বীরজু থামল। সে সেই চিহ্ন দেখে কিছুটা ভয় পেল, কিন্তু তারপর তাকে সাহিল সাহেবের মিষ্টি কথা মনে পড়ল। তুমি টিমের অংশ। তাকে মনে হলো যে এই চিহ্ন শুধু ভয় দেখানোর জন্য। সে তার বড় পানা বের করল এবং সেই ভালভে লাগিয়ে দিল। বীরজুর হাত ভালভে ছিল এবং সে তাকে ঘোরাতে যাচ্ছিল যে হঠাৎ সে থামল। তার কবারি মাথা এবং মেশিনের সাথে কাটানো বছরগুলো তাকে একটা সতর্কতা দিল। সে অনুভব করল যে সেই লোহার পাইপ স্বাভাবিকের চেয়ে অনেক গরম ছিল, এবং তার ভিতরে একটা ভয়ঙ্কর কম্পন হচ্ছিল, যেন কোনো বন্দি প্রাণী খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। বীরজু তার কান পাইপে লাগাল। ভিতরে ফুটন্ত ভাপের শব্দ কোনো ঝড়ের মতো ছিল। সে বড় বড় করে বলল, সাহিল সাহেব বলেছিল এটিকে খুলে দাও, কিন্তু এই মেশিন চেঁচাচ্ছে যে আমাকে খুলো না, আমি তোমাকে পুড়িয়ে দেব।
সে সামনে লাগানো সতর্কতা বোর্ড দেখল। সে ইংরেজি পড়তে পারত না, কিন্তু তাতে তৈরি খুলি এবং হাড়গুলোকে সে চিনত। কবারের গোডাউনে এই চিহ্ন বিষ বা মৃত্যুর বোতলে থাকত। বীরজুর সামনে দুটো পথ ছিল, সাহিল সাহেবের আদেশ মানো বা মেশিনের সতর্কতা। সে একটা মুহূর্ত ভাবল এবং আরপর তার হৃদয়ের কথা শুনল। মানুষ মিথ্যা বলতে পারে, মেশিন মিথ্যা বলে না। সে ভ্যালভ থেকে পানা সরিয়ে নিল। এর বদলে সে তার দৃষ্টি পাইপের পিছনে যাওয়া মোটা কালো কেবেলে দৌড়াল। সে বুঝল যে এটা এই সিস্টেমের শ্বাস, অর্থাৎ বিদ্যুতের তার। সে দ্রুত দেয়ালে চড়ে মেইন সার্কিট ব্রেকার খুঁজল এবং পুরো শক্তি দিয়ে লিভার নিচে টেনে দিল। খাটাক একটা জোরালো শব্দ হল এবং সেক্টর 4-এর মেশিনগুলো শান্ত হয়ে গেল। টারবাইনের শোরগোল থেমে গেল। এখন বীরজু আরাম করে ফিরে এসে সেই লাল ভ্যালভ ঘোরাল। ফিজের একটা হালকা শব্দের সাথে ভাপ নিরাপদভাবে বাইরে বেরিয়ে গেল। কোনো বিস্ফোরণ হল না, কেউ পুড়ল না। তখনই মূল দরজা খুলল। সাহিল বর্মা, শেঠ গিরধারী লাল এবং বিদেশিদের টিমের সাথে সেখানে প্রবেশ করল। সাহিলের মুখে একটা ভয় পাওয়া নাটক ছিল। সে আশা করছিল যে তাকে বীরজুর লাশ বা অন্তত খারাপভাবে পোড়া শরীর মিলবে। কিন্তু সামনের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল। বীরজু জীবিত ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ভ্যালভ সাফ করছিল। সাহিল ঘাবড়াহট এবং রাগে চেঁচাল, এটা কি করলি তুমি বোকা? তুমি মেন পাওয়ার কেন কেটেছ? তুমি প্ল্যান্ট বন্ধ করে দিয়েছ, অডিট টিমের সামনে আমাদের নাক কাটিয়ে দিয়েছ। সে দৌড়ে বীরজুর কাছে গেল এবং তাকে ধাক্কা দিল। আমি তোমাকে ভ্যালভ খুলতে বলেছিলাম, পাওয়ার কাটতে নয়। তোমাকে জানা আছে 1 মিনিট প্ল্যান্ট বন্ধ থাকলে কত ক্ষতি হয়? শেঠ গিরধারী লাল এবং জার্মান অডিটর মিস্টার স্টিভও সেখানে এলো। মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই ভ্যালভ দেখল। বীরজু মাথা নিচু করে বলল, মাপ করুন সাহেব, কিন্তু পাইপ খুব গরম ছিল। যদি আমি চলা মেশিনে ভ্যালভ খুলতাম তাহলে সেটা ফেটে যেত। মেশিন কাঁদছিল সাহেব, তাই প্রথমে আমি তার নাড়ি চেপে ধরলাম। পাওয়ার কেটেছি যাতে সেটা শান্ত হয়, সাহিল চেঁচালো। বকবক বন্ধ করো স্যার, এটা অপরা, এটাকে কিছু জানা নেই। এটি ভয়ে প্রোডাকশন থামিয়ে দিয়েছে। এটিকেও ধাক্কা মেরে বের করে দিন। তখনই মিস্টার স্টিভ তার হাত তুলল। 1 মিনিট। স্টিভ তার পকেট থেকে একটা লেজার থার্মোমিটার বের করল এবং পাইপের তাপমাত্রা চেক করল। তারপর সেই লাল ভালভের উপর লেখা সতর্কতা পড়ল। তার মুখ রাগে লাল হয়ে গেল। সে সাহিলের দিকে মুখ করল। মিস্টার বার্মা, স্টিভের শব্দ খুব কড়া ছিল, আপনি কি চিফ ইঞ্জিনিয়ার? সাহিল হেঁচকিয়ে বলল, জি স্যার। স্টিভ সতর্কতা বোর্ডের দিকে ইশারা করল। তাহলে কি আপনাকে জানা নেই যে হাই প্রেশার স্টিম ভালভকে পাওয়ার কাট না করে খোলা একটা সুইসাইড মেশিন, আত্মহত্যা? যদি এই ছেলেটা পাওয়ার না কাটত তাহলে এখন এখানে এর লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টর উড়ে যেত। পুরো ঘরে সন্নাটা ছড়িয়ে পড়ল। শেঠ গিরধারী লালের চোখে রক্ত চড়ে গেল। তিনি সাহিলের দিকে তাকালো, যে এখন ঘামে ভিজে গিয়েছিল। স্টিভ বীরজুর কাঁধে হাত রাখল এবং ভাঙা ভাঙা হিন্দিতে বলল, তুমি শুধু তোমার জান নয় বাঁচিয়েছ, তুমি এই পুরো প্ল্যান্টকে বাঁচিয়েছ। তুমি জিনিয়াস ছেলে। সাহিল এখন ফাঁসে পড়ে গিয়েছিল। তার ষড়যন্ত্র তারই গলার ফাঁস হয়ে গিয়েছিল। শেঠজি ধীরে ধীরে সাহিলের দিকে এগোল। শেঠ গিরধারী লালের হাত বাতাসে ঘুরল এবং একটা জোরালো চড় সাহিল বার্মার গালে পড়ল। ট্রাক! সেই শব্দ পুরো প্ল্যান্টে গুঞ্জরিত হল। সাহিল তার গাল সামলাতে হতবুদ্ধি হয়ে গেল। শেঠজির মুখ রাগে ফুলে উঠছিল। তিনি আঙুল তুলে সাহিলের দিকে ইশারা করল। লজ্জা পাওয়া উচিত তোমাকে সাহিল। একটা অপরা ছেলেকে নিচু দেখানোর জন্য তুমি এত নিচে নেমেছ যে তার জান নেওয়ার চেষ্টা করলে। এটা অসতর্কতা নয়, এটা একটা হত্যার ষড়যন্ত্র ছিল। সাহিল গিরগির করে চেষ্টা করল, স্যার আমার সেটা অর্থ ছিল না, আমি তো শুধু। চুপ! শেঠজির গর্জন সাহিলকে চুপ করে দিল। তোমার ডিগ্রিগুলো শুধু কাগজের টুকরো সাহিল, কারণ তোমার কাছে সেই একটা জিনিস নেই যা এই কবাড়ি ছেলের কাছে আছে, বিবেক আর সততা। তুমি মেশিনগুলোকে শুধু টাকা উপার্জনের মাধ্যম মনে করেছ, কিন্তু বীরজু তাদেরকে তার বন্ধু মনে করেছে। এবং আজ সেই মেশিনই তোমাকে সত্যের আয়না দেখিয়েছে। শেঠ গিরধারীলাল নিরাপত্তা কর্মীদের ইশারা করল। সেই নিরাপত্তা কর্মীরা যারা একসময় বীরজুকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল, আজ তারা সাহিল বর্মার বাহু ধরল এবং তাকে ধাক্কা মেরে গেটের দিকে নিয়ে যেতে লাগল। সাহিল চেয়ে যাতে থাকল, তার ডিগ্রিগুলোর দোহাই দিতে থাকল, কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না। নিয়তি তার খেলা শেষ করেছে। যাকে কচরা মনে করে ফেলে দেওয়া হয়েছিল সেটা আজ হিরে হয়ে চকচক করছিল, এবং যে নিজেকে বাদশা মনে করত সেই আজ তার নিজের চোখে পড়ে গিয়েছে। সাহিলের যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরল এবং তার পকেট থেকে একটা পেন বের করে তাকে দিল। এই পেন আমার বাবার,
যিনি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিল। আজ এটা তোমার। তুমি একটা ন্যাচারাল বর্ন ইঞ্জিনিয়ার। শেঠ গিরধারীলাল বীরজুর কাঁধে হাত রাখল এবং ঘোষণা করল, আজ থেকে সাহিল বর্মার জায়গা খালি। এবং যদিও বীরজুর কাছে এখনও ডিগ্রি নেই, কিন্তু আমি এটিকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিয়োগ করছি। এর টিমে পড়াশোনা করা লোক থাকবে, যারা এর জন্য লিখবে, কিন্তু মাথার শুধু বীরজুর চলবে। পুরো হলে হাততালির গড়গড়া হট গুঞ্জরিত হল। বীরজুর চোখ থেকে জল বয়ে যেতে লাগল। সে শেঠজির পাছ হল, কিন্তু শেঠজি তাকে জড়িয়ে ধরল। কিছু চাও বীরজু? শেঠজি বলল, আজ তুমি যা চাইবে সেটা মিলবে। বীরজু জল মুছে বড় বিনয়ীভাবে বলল, মালিক, আমাকে বড় পদ চাই না। শুধু একটা অনুরোধ আছে। আমার মতো হাজার হাজার ছেলে আছে যাদের হাতে হুনর আছে, কিন্তু তারা বই পড়তে পারে না। আপনি কি এই ফ্যাক্টরির পিছনে একটা ছোট স্কুল খুলতে পারেন, যেখানে মেশিন শেখানো হবে, কিন্তু রটান্ত নয়, যেখানে কবার থেকে আবিষ্কার করা শেখানো হবে? শেঠজির চোখ ভরে এলো। তিনি বীরজুর মাথায় হাত বোলাল। শুধু স্কুল নয় বাবু, আমরা পুরো বীরজু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং তৈরি করব। 5 বছর পর ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের পাশে একটা ভব্য ভবন দাঁড়িয়েছিল। তার গেটে লেখা ছিল বীরজু ইনস্টিটিউট। ভিতরে একটা পরিষ্কার সুন্দর ক্লাসরুমে বীরজু দাঁড়িয়েছিল। এখন সে স্যুট বুটে ছিল, কিন্তু তার হাতে এখনও সেই পুরনো পানা ছিল। তার সামনে শত শত ছেলে বসেছিল, কিছু গরিব, কিছু ধনী, কিন্তু সকলের চোখে সেই চকচকে ছিল যা একসময় বীরজুর চোখে ছিল। বীরজু হেসে বলল, বন্ধুরা, দুনিয়া তোমাদের বলবে যে তুমি শূন্য, যদি তোমার কাছে ডিগ্রি না থাকে। কিন্তু মনে রেখো, একটা ছোট পেরেকও যদি সঠিক জায়গায় লাগানো থাকে, তাহলে সেটা বড় থেকে বড় জাহাজকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে। তোমার মূল্য চেনো, কারণ কবার কিছু নয়, শুধু সেই জিনিস যা তার সঠিক জায়গায় রাখা হয়নি। বাইরে সেই বিশালকায় ইঞ্জিন তার পুরো শক্তি দিয়ে গর্জন করছিল, যেন বীরজুর কথায় তার সম্মতি দিচ্ছে। কচরার ঢিবি থেকে ওঠা সেই ছেলে এখন হাজার হাজার স্বপ্নকে উড়ান দিচ্ছে। সত্যি বলা হয়েছে,